অদৃশ্য পিশাচের পদধ্বনি। শান্ত নির্জন গ্রাম রাধানগর। তাল দিঘির পাড়ের শ্যাওলা ধরা পুরনো বটগাছটার নিচে সন্ধে নামলে আর কেউ পারতপক্ষে থাকে না। ভট্টাচার্য মশাই বলতেন, ওখানে নাকি জ্যান্ত পোতা আছে কিছু অতৃপ্ত আত্মা, যারা কেবল অমাবস্যার রাতে জেগে ওঠে। এসব কথা গায়ের লোক কানে নেয় না, কিন্তু ভয় ঠিকই করে। এই যেমন সেদিনের কথা। সূর্য ডুবে গেছে, পশ্চিম আকাশ এখনো লালে লাল। কৃষ্ণপদ, গায়ের পোস্টমাস্টার, বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। তাল দিঘির পাশ দিয়ে যাবার সময় আচমকা একটা ঠান্ডা বাতাস তার গা ঘেঁষে বেরিয়ে গেল। শিরদাঁড়া বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। কৃষ্ণপদ কাটা দিয়ে উঠল। সাইকেলের স্পোকের আওয়াজ যেন আচমকা থেমে গেল তার কানে। শুধু শুনতে পেল একটা চাপা গোঙানির শব্দ। পেছনে তাকাতেই দেখল বটগাছটার নিচে আবছা অন্ধকারে কি যেন একটা নড়ছে। ঠিক বোঝা গেল না। লোকটা দ্রুত প্যাডেল চাপল। বাড়ি ফিরে সেদিন রাতে তার প্রচণ্ড জ্বর। পরদিন গায়ের কবিরাজ এসে দেখে বললেন, বাতাসের দোষ। এরপর থেকে গায়ে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রথমে হারিয়ে যেতে লাগলো পোষা প্রাণী, কুকুর, বিড়াল, গরু, ছাগল সব উধাও। কারোর ঘরের পেছনে, কারোর গোয়াল ঘরে কেবল রক্তের দাগ আর পচা মাংসের উৎকট গন্ধ। গায়ের লোক প্রথমে ভেবেছিল সে আল বা অন্য কোনো বুনো জন্তুর কাজ, কিন্তু যখন ছোট ছোট ছেলে মেয়েরা নিখোঁজ হতে শুরু করলো তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল। রতনের 8 বছরের ছেলে রবিন, দুলাল শেখের 6 বছরের মেয়ে মিনা, একটার পর একটা। রাত গভীর হলেই গায়ের বাতাস ভারী হয়ে উঠত একটা চাপা কান্নার শব্দে, আর একটা তীব্র বমি করা মতো গন্ধ ছড়িয়ে পড়ত চারপাশে। পুলিশ এসে তদন্ত করল। গায়ের প্রতিটি ঘরে তল্লাশি, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ, কিন্তু কোনো সূত্র পেল না। ইন্সপেক্টর সেন, যিনি এই কেসের দায়িত্বে ছিলেন, নিজেও প্রথম দিকে এসব অলৌকিক ঘটনা বিশ্বাস করেননি, কিন্তু যখন রবিন আর মিনার নিথর দেহ উদ্ধার হলো তাল দিঘির পাশ থেকে, তাদের মুখগুলো বিকৃত হয়ে গেছে এক অচেনা আতঙ্কে, আর গায়ে একটাও আঘাতের চিহ্ন নেই, তখন তার যুক্তিবাদী মৌন থমকে গেল। মিনা আর রবিনকে দেখে মনে হচ্ছিল তাদের প্রাণ যেন নিংড়ে নেওয়া হয়েছে, যেন তাদের শরীরগুলো কেবল একটা ফাঁপা খোলস। ইন্সপেক্টর সেন লক্ষ্য করলেন মৃতদেহ দুটোর চোখগুলো খোলা, আর তাতে একটা ভয়াবহ স্থিরতা, যেন শেষ মুহূর্তে তারা এমন কিছু দেখেছিল যা মানব কল্পনারও অতীত। সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন তাল দিঘির বটগাছটা থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে আসছে। পরদিন সকালে তিনি গায়ের কয়েকজন প্রবীণকে ডেকে পাঠালেন। ভট্টাচার্য মশাই সেই পুরনো কথা আবার বললেন, এসব আত্মার কাজ, এলা মানুষের রক্ত শুষে নেয়। ইন্সপেক্টর সেন বিশ্বাস করতে পারলেন না, কিন্তু এরপর যা ঘটল তা বিশ্বাস না করার কোনো অবকাশ রাখল না। এক গভীর রাতে হঠাৎ গায়ের মাঝখানে একটা বিকট চিৎকারের শব্দ, পরপর কয়েকটা। সবাই ভয়ে জড়সড় হয়ে ঘরের ভেতরে লুকিয়ে রইল। সকালে দেখা গেল গায়ের স্কুল শিক্ষক, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত রমেশচন্দ্র তার উঠোনে মরে পড়ে আছেন। তার চোখ দুটো বিস্ফারিত, মুখে সেই একই বিকৃত আতঙ্ক, আর তার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল তার সারা শরীরে একটাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার রক্ত যেন শুকিয়ে গেছে, ঠিক যেমনটা মিনা আর রবিনের বেলায় হয়েছিল। ইন্সপেক্টর সেনের মাথার চুল খাড়া হয়ে গেল। তিনি দেখলেন রমেশচন্দ্রের গলায় ঠিক কলার বোনের নিচে একটা ছোট্ট সূক্ষ্ম ছিদ্র, এত ছোট যে দূর থেকে দেখা প্রায় অসম্ভব, কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যায় যেন সূচের মতো কোনো ধারালো কিছু দিয়ে রক্ত শুষে নেওয়া হয়েছে। এই ঘটনা ইন্সপেক্টর সেনকে প্রায় উন্মাদ করে তুলল। তিনি নিশ্চিত হলেন এটা কোনো সাধারণ খুনির কাজ নয়, এটা কোনো অতি প্রাকৃত শক্তি। তিনি নিজের চোখে দেখলেন রমেশচন্দ্রের বাড়ির উঠোনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু তাজা রক্তের দাগ, যা তার মনে হলো যেন এক্ষুনি শরীর থেকে বেরিয়েছে, অথচ রমেশচন্দ্র শুকনো। তাহলে রক্তগুলো কার? এই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়ালো।
তিনি গ্রামের প্রতিটি বাড়ির উঠোনে, প্রতিটি গাছের নিচে খুঁজতে লাগলেন সেই রহস্যময় ছিদ্র, কিন্তু কোথাও পেলেন না। আতঙ্কিত গাঁয়ের লোক শহর ছেড়ে পালাতে শুরু করল, কিন্তু কে জানতো এই অদৃশ্য পিশাচ তাদের সঙ্গে সঙ্গেই চলেছে। গ্রামের পর এবার আতঙ্ক ছড়িয়ে পড়ল মফস্বল শহর জয়পুরে। রাধানগর থেকে মাত্র 10 মাইল দূরে জয়পুর। প্রথমে সেই একই প্যাটার্ন, পোষা প্রাণী নিখোঁজ, তারপর ছোট ছেলেমেয়েরা, তারপর বড়রা। ইন্সপেক্টর সেন রাধানগরের কেস ফাইল হাতে নিয়ে জয়পুরে এলেন। এখানকার পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর রফিক তার সঙ্গে সহযোগিতা করতে রাজি হলেন, কিন্তু রফিক ছিলেন কট্টর বাস্তববাদী। স্যার, এসব অন্ধবিশ্বাস, কোনো সিরিয়াল কিলার হয়তো এ কাজ করছে। ইন্সপেক্টর সেন শুধু হাসলেন। তিনি জানতেন ব্যাপারটা আরও গভীর। জয়পুরে প্রথম যে বড় ঘটনাটা ঘটল সেটা ছিল একজন বৃদ্ধ চা বিক্রেতার। তার দোকানে রাতের বেলা কেউ ছিল না। সকালে তার নিথর দেহ পাওয়া গেল। মুখে সেই একই আতঙ্ক, শরীরে কোনো আঘাত নেই, রক্ত শুকিয়ে গেছে, আর গলায় সেই সূক্ষ্ম ছিদ্র। এবার ইন্সপেক্টর সেন আর এক মুহূর্ত নষ্ট করলেন না। তিনি চা বিক্রেতার শরীর পরীক্ষা করলেন খুব মনোযোগ দিয়ে। দেখলেন ছিদ্রের চারপাশে সামান্যতম পোড়া দাগ, যেন কোনো উত্তপ্ত সূক্ষ্ম জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তার মনে পড়ল ভট্টাচার্য মশাই বলেছিলেন অমাবস্যার রাতে এই আত্মা সক্রিয় হয়। তিনি পঞ্জিকা দেখলেন, আগামী পরশু অমাবস্যা। ইন্সপেক্টর সেন নিশ্চিত হলেন এই দিনেই কিছু একটা ঘটবে। তিনি সাব ইন্সপেক্টর রফিককে বললেন, আমরা আজ রাতে পাহারা দেব তাল দিঘির বটগাছের আশেপাশে। রফিক প্রথমে রাজি হননি, কিন্তু ইন্সপেক্টর সেনের মুখের দৃঢ়তা দেখে শেষমেশ রাজি হলেন। সেদিন রাতে চাঁদের আলো ছিল না, চারদিক নিকষ কালো। তাল দিঘির পাড়ে ইন্সপেক্টর সেন, রফিক আর দুজন কনস্টেবল ঘাপটি মেরে বসে রইলেন। নিশাচর পাখিদের ডাক ছাড়া আর কিছু শব্দ নেই। হঠাৎ রাত প্রায় 3টে নাগাদ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তাদের পাশ দিয়ে। সেই পরিচিত পচা গন্ধটা নাকে এসে লাগল। ইন্সপেক্টর সেনের গা কাঁটা দিয়ে উঠল। রফিকও চমকে উঠল। অন্ধকারের মধ্যে বটগাছের নিচ থেকে একটা আবছা আকৃতি বেরিয়ে আসতে লাগলো। প্রথমে মনে হলো একটা ছায়া, তারপর ধীরে ধীরে সেটা একটা মানুষের আকৃতি নিল। কিন্তু সেই আকৃতির কোনো মুখ ছিল না, কোনো স্পষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। সেটা ছিল যেন একটা জমাট অন্ধকার, যার ভেতর থেকে শুধু দুটো জ্বলন্ত লাল চোখ জল জল বলছে। আর সেই আকৃতি থেকে একটা চাপা গোঙানির শব্দ আসছিল, যা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। ইন্সপেক্টর সেনের নির্দেশে কনস্টেবলরা বন্দুক তাক করল, কিন্তু রফিক হাত তুলে তাদের থামালেন। তার চোখ স্থির সেই অন্ধকারের দিকে। সেই আকৃতি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। ইন্সপেক্টর সেন লক্ষ্য করলেন মাটিতে পায়ের কোনো ছাপ পড়ছে না, সেটা যেন শূন্যে ভাসছে। রফিক ফিসফিস করে বলল, এ কি জিনিস স্যার? ইন্সপেক্টর সেন জবাব দিলেন না, তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল। হঠাৎ সেই অন্ধকারের আকৃতিটা দ্রুত তাদের দিকে এগিয়ে এলো। মুহূর্তের মধ্যে সেটা কনস্টেবলদের একজনের উপর ঝাঁপিয়ে পড়ল। কনস্টেবল একটা মাত্র আর্তনাদ করতে পারল, তারপর নিথর হয়ে গেল। সেই আকৃতি তার গলা থেকে রক্ত শুষে নিচ্ছিল। ইন্সপেক্টর সেন আর রফিক ভয়ে পাথর হয়ে গেলেন। তাদের হাত পা যেন অবশ হয়ে গেল। সেই আকৃতি যখন দ্বিতীয় কনস্টেবলের দিকে গেল, তখন ইন্সপেক্টর সেনের হুঁশ ফিরল। তিনি বন্দুক তুলে গুলি করলেন। গুলি সেই অন্ধকারের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল, কোনো আঘাত লাগলো না। আকৃতিটা তাদের দিকে তাকালো। সেই লাল চোখগুলো যেন আরো বেশি জ্বলজ্বল করছে। হঠাৎ রফিক তার পকেট থেকে একটা পুরনো রূপার ক্রুজ বের করে সেটার দিকে ছুঁড়ে মারল। অবাক ব্যাপার, রূপার ক্রুজটা সেই অন্ধকারের আকৃতি ভেদ না করে সেটার গায়ে লেগে গেল, আর মুহূর্তের জন্য আকৃতিটা কেঁপে উঠল যেন বিদ্যুতের শক খেয়েছে। একটা বিকট শব্দ করে সেটা অদৃশ্য হয়ে গেল। ইন্সপেক্টর সেন আর রফিক কোনো মতে উঠে বসলেন। তাদের গা তখনও কাঁপছিল। দুজন কনস্টেবলই মৃত, তাদের শরীরে সেই সূক্ষ্ম ছিদ্র আর রক্ত শূন্য শরীর। রফিক তখনও ক্রুজটার দিকে তাকিয়েছিলেন। আমার দিদিমা দিয়েছিলেন, তিনি ফিসফিস করে বললেন। বলেছিলেন এটা সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে। ইন্সপেক্টর সেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এই ঘটনা তার সব যুক্তিসম্মত রাজত্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তিনি এমন একটা বাস্তবতার সম্মুখীন হলেন যা তার কল্পনাতেও ছিল না। গ্রামের লোকেরা এতদিন যে অলৌকিকতার কথা বলেছিল সেটাই ছিল আসল সত্য। তিনি ভাবলেন, তাহলে কি এটা সেই অতৃপ্ত আত্মা
যা ভট্টাচার্য মশাই বলতেন, নাকি আরো কিছু? সেই রাতে ইন্সপেক্টর সেনের নির্দেশে গ্রামের সবাই একত্রিত হয়ে তালদিঘির বটগাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে যখন বটগাছটা কাটা হলো, তখন দেখা গেল তার শেকড়ের নিচে একটা ভীষণ পুরনো পাথরের বাক্স। বাক্সটা খুলতেই তার ভেতর থেকে ভেসে এলো একটা তীব্র মিষ্টি গন্ধ। আর সেই বাক্সের ভিতরে ছিল একটা ছোট্ট কালো ডায়েরি আর একটা শ্বেত পাথরের মূর্তি, যার চোখের রক্ত লেগে আছে। ডায়েরিটা খুলতেই দেখা গেল সেটা একজন ব্রিটিশ অফিসারের লেখা। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তিনি এই গ্রামে ঘাঁটি গেড়েছিলেন। ডায়েরিতে লেখা আছে, তিনি একজন স্থানীয় ওঝাকে দিয়ে এক প্রাচীন পিশাচকে বশ করেছিলেন, যাতে সে তার শত্রুদের বিরুদ্ধে কাজ করতে পারে। কিন্তু পিশাচটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল আর গ্রামের নিরীহ মানুষের রক্ত শুষে নিতে শুরু করে। অফিসারটি লিখেছিলেন, আমি এই পিশাচকে এই বট গাছের নিচে বন্দি করেছি, কিন্তু জানি না কতদিন সে বন্দি থাকবে। যদি সে আবার জেগে ওঠে, তাহলে রূপোর কোনো অস্ত্র তাকে দুর্বল করতে পারে। ডায়েরিটা পড়ে ইন্সপেক্টর সেনের মাথায় যেন বজ্রপাত হলো। তাহলে এই অদৃশ্য আতঙ্কটা এতদিন এই গ্রামের মাটিতে চাপা পড়েছিল, আর আজ সেই পুরনো ডায়েরির শেষ পাতায় লেখা আছে, আমি ভুল করেছি। এই পিশাচকে দমন করা সম্ভব নয়, শুধু কিছু সময়ের জন্য শান্ত রাখা যায়। এর ক্ষুধা